আরেকটি দিনের সূচনা ব্যস্ত নগরের কোলাহল ছাড়িয়ে নিরিবিলি পরিবেশে অবস্থিত চৌধুরী কুঞ্জ আধুনিকতার মোড়কে আবৃত হয়ে আপন ঐশ্বর্য ও দাম্ভিকতার ভারে এক যুগ ধরে দণ্ডায়মান। অট্টালিকার বহিরাঙ্গন দেখতে যতটা নির্ঘুট, তার চেয়ে দ্বিগুণ নির্ঘুট এই অট্টালিকার অন্তরাঙ্গে বসবাসরত মানুষগুলো। এদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময় রহস্য লুকিয়ে আছে, যেটা তিতির চেয়েও উদ্ঘাটন করতে পারছে না। চৌধুরী কুঞ্জ আজ তিতিরের ৭ম দিন। এই ৭ম দিনে তিতিরের বাড়ির প্রতিটি মানুষের আচার-আচরণ সম্পর্কে ধারণা সম্পূর্ণ গ্রহণ করেছে। হাবিব চৌধুরী স্বল্পভাষী একজন ব্যক্তি। প্রয়োজনে অতিরিক্ত তিনি কথা বলতে পছন্দ করেন না। তবে তার বড় ছেলে আর নাতনির ক্ষেত্রে এই নীতির ব্যতিক্রম লক্ষ্য করেছে তিতির। অন্যদিকে তানজিলা বেগমের সাথে ওর সম্পর্কটা হয়ে উঠেছে সাপে নেউলের মতন। কেউ কাউকে সাহায্য করতে পারে না। আরেকদিকে আরমান হলো তিতিরের দৃষ্টিতে সবচেয়ে গভীর ব্যক্তি। সেদিন কোহিনূর তিতিরকে বলেছিল, জায়ান নাকি এই বাড়ির সবচেয়ে গভীর ব্যক্তি। কিন্তু তিতির এই সত্য মানতে নারাজ তিনি। ৩ জন তবে ৩ জন মানুষের সাথে তিতিরের ভীষণ ভাব হয়েছে। জায়ান, ঝিলিক আর কোহিনূর, ওরা ৪ জন মিলে যেন একটা দল হয়ে উঠেছে। বিকেলে অবসর সময়ে ৪ জন একসাথে মুভি দেখে। আবার কখনো তিতির আর কোহিনূর নিজের সুখে-দুঃখের গল্প করে। কোহিনূর বয়সে তিতিরের চেয়ে ৭ বছরের বড়, যার ফলে তিতিরের প্রতি কোহিনূরের আচরণ বড় বোনের ন্যায়। দুজনের মধ্যে ভাব এত হওয়ার শর্তেও কোহিনূরের একটা জায়গায় গিয়ে আটকে যায়। তখনই তিতির জিজ্ঞেস করে, ৩ বছর আগে কি ঘটেছিল? যার জন্যে জানের এমন অবস্থা। বরং অমিরনই বা কে? আর ১ বছর আগে বা এমনই কি হয়েছিল যার জন্য আরমান আর তার সম্পর্কে এমন বেহাল পরিণতি? কোহিনূর প্রশ্নগুলো শুনেই ইতস্তত হয়ে ওঠে। বরাবরই সে এই প্রশ্নগুলো এড়িয়ে চলে। ব্রেকফাস্ট শেষ করে তিথিরের স্টাডি রুমের দিকে অগ্রসর হয়। স্টাডি রুমের দরজার সামনে দাঁড়িয়ে সে নক করতেই ভেতরে থেকে হাবিব চৌধুরী তাকে ভেতরে প্রবেশ করতে অনুমতি দেয়। তিতির ভেতরে প্রবেশ করতেই দেখতে পায় হাবিব চৌধুরী গভীর মনোযোগ দিয়ে একটি ডায়েরি কি যেন লিখছেন। তিতির কিয়ৎক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকে, হাবিব চৌধুরীকে অবলোকন করে। তারপর হালকা গলা খাকারি দিয়ে বললেন, "আপনার সাথে একটু কথা ছিল আঙ্কেল।" তিতিরের ডাকে মনোযোগ ভঙ্গ হয়ে হাবিব চৌধুরীর তিনি ডায়েরিটি বন্ধ করে তিতিরের পানে নির্বিকার দৃষ্টিতে তাকায়। মেয়েটা কেন এসেছে তা বোঝার চেষ্টা করে। অতঃপর শান্ত কণ্ঠে বলে, "হ্যাঁ, বলো। তবে তার আগে আমাকে আঙ্কেল বলা বন্ধ করো। সম্পর্কে এখন আমি তোমার শ্বশুর হই।" "আচ্ছা, চেষ্টা করব।" একটু থামল তিতির। আরেকবার তাকিয়ে হাবিব চৌধুরীর মুখায়বয়ব পর্যবেক্ষণ করল। তারপর স্বাভাবিকভাবেই বলল, "আমি আজ একটু আব্বুর বাসায় যাব।" কথাটুকু কর্ণগোচর হতেই হাবিব চৌধুরীর নির্বিকার মুখায়বয়ব ফ্যাকাশে হয়ে গেল। তিনি বসা থেকে উঠে দাঁড়ালেন। চল শক্ত করে জিজ্ঞেস করলেন, "কেন?" "এ বাড়িতে আসার পর থেকে আব্বুর সাথে একবারও কন্টাক্ট করতে পারিনি, তাই যাব।" হাবিব চৌধুরী কয়েক সেকেন্ড নিশ্চুপ থেকে মেয়েটির বদন অবলোকন করল। উনি চান না তিতির এই অ্যাপার্টমেন্টে যাক। ওর বাবা যে কেমন মানুষ পরিণত হয়েছে তা হাবিব চৌধুরী খুব ভালো করেই জানে। ভদ্রলোক নিজের গলা ঝেড়ে তীক্ষ্ণ কণ্ঠে সুরে বললেন, "যাওয়ার প্রয়োজন নেই। ওখানে না যাওয়াটা তোমার জন্যই ভালো তিতির। আমি তোমাকে কিছুতেই যেতে দেব না।" তরুণীর মুখখানি মুহূর্তেতেই বিরক্তিতে শক্ত হয়ে ওঠে। ও অকপটে কণ্ঠে বলে, "আমি এখানে আপনার অনুমতি নিশে আসিনি। নেহাত আমাকে এই বাড়ির বউ করে এনেছেন, তাই কেবল জানিয়ে দিলাম।" কথাটা শেষ করেই তিতির যেতে নেবে, তার পূর্বে হাবিব চৌধুরী পেছন থেকে ডাকলেন, "তিতির, আর্ট লিস্ট তো আমার কথা শোনো। এট লিস্ট আমার কথা শোনো। মা, আমি তোমার কথা শুনতে চাই না।" তিতির পেছনে ঘুরে তাকালো। হাবিব চৌধুরী ওর দিকে এগিয়ে এসে ওর সম্মুখে দাঁড়ালো আর নির্লিপ্ত স্বরে বললেন, "তোমার বাবা তোমাকে বিক্রি করে দিতে চেয়েছিল।" মুহূর্তের জন্য তিতির স্তব্ধ হয়ে যায়। বিস্ফোরণের দৃষ্টিতে তাকিয়ে আছে হাবিব চৌধুরীর পানে। রক্ত যেন মাথায় চড়ে বসল। ভীষণ রাগ হচ্ছে এখন হাবিব চৌধুরীর। লোকটার কি মাথায় খারাপ হয়ে গেছে? ওর বাবা কেন ওকে বিক্রি করার কথা ভাবতে যাবে? আপনি কি আমার সাথে মশকরা করছেন? আমার বাবা আমাকে বিক্রি করতে দিতে চেয়েছিল আপনি বলবেন আর আমি বিশ্বাস করে নেব? বলদ মনে করেন আমাকে? হাবিব চৌধুরীর মুখায়বয়বে কোনো রকম পরিবর্তন ঘটল না। ভদ্রলোক পূর্বের ন্যায় নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তিতিরের পানে। মেয়েটার গোসা হওয়াটাই স্বাভাবিক। আচম্বিত
কোনো সন্তান নিজের জন্মদাতা পিতা সম্পর্কে এমন কথা শুনলে কখনোই তা সহজে মেনে নিতে পারবে না। তিতিরের ক্ষেত্রেও তাই ঘটেছে। হাবিব চৌধুরী সম্পূর্ণ শান্ত থেকেই বললেন, "আমি যে মশকরা করার মতন মানুষ নই সেটা তুমি এই ৭ দিনে নিশ্চয়ই বুঝে গেছো। তোমার বাবা সত্যিই তোমাকে বিক্রি করতে দিতে চেয়েছিল।" তিতু আ তিতির ঋজু ভঙ্গিতে দাঁড়ালো এবার। নিজের দুহাত বুকের উপর ভাঁজ করে সরু দৃষ্টিতে হাবিব চৌধুরীর পানে তাকিয়ে সন্দিগ্ধ কণ্ঠে বললেন, "আচ্ছা, তা আপনি কিভাবে জানলেন?" হাবিব চৌধুরী অতিশয় শীতল স্বরে বললেন, "গত ১ বছর ধরে তোমার উপর নজর রাখছি। সেই সূত্র ধরেই জানতে পেরেছি। তাই তোমার বাবা কোনো ভুল পদক্ষেপ নেওয়ার আগেই আমি তার কাছে তোমার আর জায়ানের বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম। কিন্তু তোমার বাবা না করে দিয়েছিল। যার জন্যে পরবর্তীতে আমায় তাকে টাকার লোভ দেখাতে হয়েছে বলেই থামলেন ভদ্রলোক। আবারও নির্লিপ্ত চাহনিতে মেয়েটার প্রতিক্রিয়া নিরীক্ষণ করলেন। মেয়েটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। চোখে মুখে অবিশ্বাসের ছাপ। যা দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন হাবিব চৌধুরী। আর আফসাদে বললেন, "ঠিক আছে, তুমি তোমার বাবার কাছে গিয়েই না হয় তাকে জিজ্ঞেস করে যাও। তবে একটা কথা মাথায় রেখো, আর যাই করি আমি কখনো তোমার খারাপ চাই না। তুমি আমার কাছে আমার মেয়ের মতন।" তিতির কিয়ৎক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। অতঃপর নিজেকে ধাতস্থ করে মনস্থর পদক্ষেপে স্টাডি রুম থেকে বেরিয়ে গেল। হাবিব চৌধুরী নিষ্ফল দৃষ্টিতে ওর যাওয়ার পানে চেয়ে রইলেন। অতঃপর একটা ক্ষীণ শ্বাস ছেড়ে আবারও ডায়েরি লিখতে বসে পড়লেন। বেলা বাজে ১০টা। তিতির তাদের অ্যাপার্টমেন্টের ভবনের সামনে এসে দাঁড়ায়। একা একাই এসেছেন। কোহিনূর তাকে গাড়ি নিয়ে আসতে বললেও তিতির এক প্রকার জেদ করেই গাড়ি নিয়ে আসেননি। ভবনের ভেতরে পা রাখতেই তরুণীর অন্তঃস্করণে আচানক কেঁপে ওঠে। হাবিব চৌধুরী বলা কথাগুলো এলোমেলোভাবে তার মস্তিষ্কে রিন, রিন করছে। লোকটার কথা বলার ধরন দেখেই বোঝা যাচ্ছিল তিনি মিথ্যে বলেননি। কিন্তু এটা কিভাবে সম্ভব? আসাদ রহমান যতই খারাপ হোক, তিতির তার নিজের মেয়ে, তার রক্ত, তার অস্তিত্ব। নিজের মেয়েকে বিক্রি করার কথা আদৌ কি কোনো বাবার পক্ষে ভাবা সম্ভব? এতটা নিষ্ঠুর বুঝি কোনো পিতা হতে পারে? মস্তিষ্কে একগুচ্ছ প্রশ্ন নিয়ে তিতির তাদের অ্যাপার্টমেন্টের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। দ্বিধাদ্বন্দ্বিত হস্তে ৩ বার ডোরবেল বাজায় তিতির। কিন্তু ভেতর থেকে কেউ এসে দরজা খোলে না। তিতিরের ভ্রুদ্বয় কুঁচকে গেল। সে দরজা হালকা ধাক্কা দিতেই তা খুলে যায়। এতে অবশ্য তিতির অবাক হয় না। কারণ আসাদ রহমান প্রায়শই নেশা করে ফিরে ঘর দরজা বন্ধ না করে ঘুমাতে চলে যান। ভেবেই ফোঁস করে শ্বাস ছাড়ল তরুণী। ধীর পায়ে ভেতরে প্রবেশ করতেই দেখতে পায় তার বাবা সোফায় হাত-পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। তিতির তার নিকট কিঞ্চিৎ অগ্রসর হয়ে মৃদু স্বরে ডাকল, "আব্বু।" কারো কণ্ঠস্বর কর্ণাটকে পৌঁছাতে আসাদ রহমান নিজের চোখ মেলে তাকালেন। তিতিরকে সামনে দেখে তিনি কপাল কুঁচকে তাকান। মেয়েকে দেখে যে তিনি খুশি হননি তা স্পষ্ট তার চেহারায় ফুটে উঠেছে। তিনি টলতে, টলতে শোয়া থেকে উঠে বসেন। আধো মাতাল গলায় বলেন, "তিতির, তুই এখানে?" তিতির একটা শুষ্ক ঢোক গিলে অথরে বিষণ্ণ হাসি টেনে বলে, "তোমার সাথে দেখা করতে এসেছি আব্বু। কেমন আছো?" মেয়েটা কণ্ঠস্বর কেঁপে, কেঁপে ওঠে। না চাইতেও অক্ষিপটে অশ্রুসিক্ত হয়ে ওঠে। কিন্তু এতে কোনো ভ্রূক্ষেপ ঘটল না আসাদ রহমানের মাঝে। তিনি কর্কশ কণ্ঠে বললেন, "ভালো আছি, খুব ভালো আছি। আমার সব ঋণ পরিশোধ হয়েছে। রোজ দুবেলা মাল খেতে পারছি। আর কি চাই জীবনে? আমার কথা মনে পড়ে না তোমার আব্বু?" হুম। আসাদ রহমান দৃষ্টি তুলে তিতিরের মুখের দিকে তাকালেন। তার চাহনির চিহ্নের লেশমাত্রও নেই। তিনি নিরাবেগ কণ্ঠে বললেন, "তোকে মনে পড়বে কেন? বরং তুই যাওয়াতে এখন আমি আরো বেশি শান্তিতে আছি। আপদ বিদায় হয়েছে।" কথাটা যেন ছুরির আঘাতের মতো বিঁধল তিতিরের বক্ষে। অক্ষিপট থেকে ২ ফোঁটা অশ্রু গলগল করে গড়িয়ে পড়ল। মেয়েটা রুদ্ধ স্বরে আওড়ালো, "আব্বু, হাবিব চৌধুরী বলল তুমি নাকি আমায় বিক্রি করে দিতে চেয়েছিলে। আমি আমি উনার কথায় বিশ্বাস করিনি আব্বু। উনি মিথ্যা বলছে, তাই না?" তিতির ভীষণ প্রত্যাশীনে তাকালো তার বাবার পানে। তিতিরের কথা শুনে মিটমিট করে হেসে উঠেন মাতাল লোকটি। আর বললেন, "উনি সত্য বলেছেন। আমি তোকে সত্যিই বিক্রি করে দিতাম। কিন্তু উনি নিজের পাগল ছেলের সাথে তোর বিয়ের প্রস্তাব নিয়ে আসলেন। আমি ১ম এ না করে দিয়েছিলাম। কিন্তু উনি বললেন যে উনি আমায় ৳৫০,০০,০০০ দেবেন। তাই আর বিয়ে না করতে আ পারিনি পারিনি বুঝলি?" আসাদ রহমানের স্বীকারোক্তিতে
শুনে তিতির থমকে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো তার পদতল থেকে মাটি সরে গেছে। বক্ষ গহ্বরে অসহনীয় যন্ত্রণা শুরু হলো। যেন কেউ তার হৃৎপিণ্ডকে তলোয়ারে আঘাত ক্ষতবিক্ষত করে দিয়েছে। বাবার প্রতি যেই শেষ সম্মানবোধ, ভালোবাসা অবশিষ্ট ছিল তার অন্তরে, তা মুহূর্তেই মিলে গেল। বিষাদময় ঘৃণা তার হৃদয়কে রক্তাক্ত করলো। তিতির আর্তকণ্ঠে চেঁচিয়ে উঠে, তরুণী, বিয়ে দিয়েছো সেই তো একই হলো। টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছো আমায়। কেমন করে আমার সঙ্গে এত বড় অন্যায়টা করতে পারলে তুমি? আমি তো তোমার রক্ত, তোমার অস্তিত্ব আব্বু। কেন করলে এমন? আসাদ রহমান টলতে উঠে দাঁড়ালেন। তিতিরের মুখে তিতিরের সম্মুখে এগিয়ে এসে স্থির হলেন। তার চক্ষুদায় ঘৃণা আর ক্রুদ্ধ ফুটে উঠল। যা তিথিরের দৃষ্টিগোচর হলো না, মেয়েটার অন্তর পুড়ে ছারছার হয়ে যাচ্ছে। তার বাবা তাকে এতটা ঘৃণা করে, কিন্তু কেন? কোন ভুলের এমন নির্মম শাস্তি তাকে পেতে হচ্ছে? প্রশ্নগুলোর মাথাচাড়া দিয়ে উঠে তিতিরের। তার আর প্রশ্নের উত্তরগুলো আসাদ রহমান ক্ষুব্ধ কণ্ঠে দিতে শুরু করলেন। "তুই তুই একটা অপয়া। তোকে জন্ম দিতে গিয়ে তোর মা মরেছে। তোর জন্য আমি আমার জ্যোৎস্নাকে হারিয়েছি। তবুও তোকে একা বড় করেছি। কিন্তু ওই যে তুই তো অপয়া। তোর ১৩তম জন্মদিনে আমি আমার চাকরিটা হারাই। ইচ্ছে করছিল সেদিনই তোকে গলা টিপে মেরে ফেলি, কিন্তু পারলাম না। কেন জানিস?" তিতির কোনো জবাব দিতে পারল না। কি জবাব দিবে সে? তার বাবা তো তাকে জন্মের পর থেকেই ঘৃণা করে। এত কিছু শোনার পর তার আর বলার মতো কি বা থাকতে পারে? আসাদ রহমান কিয়ৎক্ষণ তিতিরের কান্না মিশ্রিত মুখের পানে তাকিয়ে রইলেন। তারপর আবার বলতে লাগে, "তোর ওই চোখ দুটো একদম তোর মায়ের মতো। এই চোখগুলোর দিকে তাকালে তোকে মেরে ফেলতে পারেনি। তাই তো ১৮টা বছর অন্তরে ঘৃণা পুষে রেখে তোকে বড় করেছি। কিন্তু এই কয়েক বছরে অনেক ঋণ হয়ে গিয়েছিল। সম্পদ বলতে কেবল এই অ্যাপার্টমেন্টটাই আছে। এটাও যদি বিক্রি করে দেই তাহলে গৃহহীন হয়ে যাব। এইজন্যই তোকে বিক্রি করে দেওয়ার কথা ভেবেছিলাম। কিন্তু তোর সৌভাগ্য যে তা করার আগেই হাবিব চৌধুরী তোকে তার ছেলের বউ করে নিয়ে যাওয়ার প্রস্তাব নিয়ে এলেন। মেয়ে হয়েই তো জন্মেছিস, বিয়ে করে পরের ঘরেই যেতে হবে। তাই আমিও তোকে জায়েনের সঙ্গে বিয়ে দিয়ে দিলাম। খুশি তো তোর খুশি হওয়ার কথা। এত বড়লোক শ্বশুরবাড়ি পেয়েছিস, না হলে তোকে বিক্রি করে দিলে এখন কোথায় থাকতি কে জানে। তিক্ত সত্যগুলো শুনে তিতির আর সহ্য করতে পারল না। চোখ মুখ খিচে নিজেদের লোচন জরা বন্ধ করে নিলেন। তার বাবা এতটা ঘৃণা তাকে করে, এতটা পাষাণ। তরুণীর হৃদয়দাহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ কারণে হাবিব চৌধুরী তাকে এখানে আসতে নিষেধ করেছিলেন। আর তিতির তাকেই ভুল বুঝলো। একটা রুদ্ধশ্বাস ছাড়লো তিতির। নিজের চোখ দুটো মেলে বাবার দিকে তাকালো। অশ্রুতে টইটুম্বুর নয়নজোড়া বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ল। তবু আসাদ রহমানের পাষণ্ড হৃদয় তাতে গলল না। তিনি নিষ্পাপ চাহনিতে তাকিয়ে আছেন তিতিরের দিকে। নেশার ঘোরে এখনো কাটি উঠতে পারেননি। তবে হুঁশ আছে। কি বলছেন, কি করছেন সব বুঝেও কেন অনুতাপ বোধ করেন না তার অন্তরে? তিতিরের ২ কদম পিছিয়ে গেল। নিজের চোখের জল হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নেয়। অধরে নিষ্পাপ হাসি টেনে বলে, "তুমি ঠিক বলেছ। আমি খুশি আছি, সুখেই আছি। তবে শ্বশুরবাড়ির লোক বড়লোক বলে নয়, ভালো মানুষ বলে। ওরা খুব ভালো।" আসাদ রহমান নীরবে কণ্ঠে বলেন, "তো যা, ওদের সাথে থাক। এখানে এসে আমাকে বিরক্তি করিস না। তোর মুখ দেখতেও আমার ইচ্ছে করে না। তুই আমার কাছে অপায়া। তোর জন্য আমি আমার সব হারিয়েছি" বলেই আবারও সোফায় লুটিয়ে পড়লেন। তিতির কয়েক মুহূর্ত এক ধ্যানে তার বাবাকে দেখল। অন্তরে জ্বলে খা হয়ে যাচ্ছে। তবুও মুখ ফুটে আর কিছু বলল না। এতক্ষণ তিতির ভাবতো তার আব্বু হিরো, কিন্তু এখন মেয়েটা বলল তার আব্বু আসলে একজন অভিনেতা, যে এতদিন তার চেহের অভিনয়ের আড়ালে তার অন্তরে ঘৃণা লুকিয়ে রেখেছিলেন। মেয়েটা নিজের ব্যাগ শক্ত করে ধরে তার রুদ্ধ স্বরে বলল, "আসি আব্বু, ভালো থেকো। কেমন? আর কখনো তোমাকে বিরক্তি করতে আসবো না।" বেলা গড়িয়ে মধ্যাহ্ন। জায়ান ঘুম থেকে উঠেছে। তিতির তাকে ঘুম পাড়িয়ে দিয়ে গেছিল। নিজের চক্ষুদ্বয় মেলে একবার চতুর্দিকে চোখ বুলালো জায়ান। কোথাও তিতিরকে দেখতে পেল না। মুহূর্তেই চোখের ঘুম মিলে গেল তার। তিতির বউ কোথায়? জায়ান ধীরালয়ে উঠে বসে দুহাত মুখে বুলিয়ে বিছানা ছেড়ে এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। ঘুমের কারণে তার কণ্ঠস্বর কর্কশ হয়ে ওঠে। "তিতির বউ, তিতির বউ, তুমি কি ভেতরে আছো?" কিন্তু কোনো সাড়া শব্দ এলো না ভেতর থেকে। জায়ান দরজা হালকা ধাক্কা দিতেই তা খুলে যায়। ভেতরে তিতির নেই। এবার মনে কিঞ্চিৎ ভয়ের সঞ্চার হয়। জায়ান দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। পুরো বাড়িতে তিতিরকে ডেকে খুঁজতে শুরু করে। সেই সময় করিডোরে তানজিলা বেগমের সাথে দেখা হয়। মহিলাকে দেখে জায়ান থমকে গেল। কিছুটা পিছিয়ে গিয়ে শিশুসুলভ উদ্ধৃতিতে কণ্ঠে আওড়ায়,
স্টেপ মাম্মা, তিতির বউ কোথায়? তানজিলা বেগম আপাদমস্তক অবলোকন করলেন জায়ানকে। ছেলেটার চুলগুলো এলোমেলো হয়ে আছে, মুখাবয়বে ছড়িয়ে আছে চাপা আতঙ্কিত। এক নিমেষেই বুঝতে পারেন জায়ান জানে না তিতির যে তার বাবার বাসায় গেছে। ব্যাস, সুযোগ পেয়ে তার অপব্যবহারই করলেন মহিলা। তার অধরের কোণে ফুটে উঠল একখান অশুভ হাসি। তিনি জানান, তিতির তো ও তো চলে গেছে। বলেছে তোর মতো পাগলের সাথে থাকতে পারবে না। কথাগুলো শ্রবণ হতে জায়ানের মস্তিষ্কে আঘাত আনবে। আতঙ্কিত ছড়িয়ে পড়ল তার সমগ্র মুখাবয়বে। সে চান্দিলা বেগমকে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে আবারও তিতিরকে ডাকতে লাগে। লিভিং এরিয়াতে এসেও বেশ অনেকবার ডাকে, কিন্তু প্রত্যুত্তরে কেবল পিনপতন নীরবতা ভেসে বেড়ায় কক্ষে। আতঙ্কে জায়নের দেহ দীর্ঘদেহে কাঁপতে শুরু করে। তানজিলা বেগমের কথাগুলো তার মস্তিষ্কে বারংবার প্রতিধ্বনিত হতে লাগে। তার তিতির বউ তাকে ছেড়ে চলে গেছে, এটা তার মন মানতে চাইছে না। নিজেকে সামলাতে না পেরে জায়ান একে এক করে লিভিং রুমের জিনিসপত্র আছাড় মেরে এদিক ওদিক ছুটতে শুরু করে। ভাঙচুরের শব্দে রান্নাঘর থেকে কোহিনূর ছুটে আসে। জায়ানকে উন্মাদের মতো ভাঙচুর করতে দেখে বিস্মিত হয়ে হয়। জায়ানের কাছে গিয়ে তাকে থামাবে কিনা তা ভেবে পাচ্ছে না। তখনই উপর থেকে হাসিব চৌধুরী আর আরমান এক প্রকার দৌড়ে আসেন। জায়ানকে পাগলের মতন জিনিসপত্র ভাঙচুর করতে দেখে তারা দুজনেই হতবিহ্বল হয়ে যায়। আরমান জায়ানের নিকট অগ্রসর হতে গেলে জায়ান তাকে একটা ফ্লাওয়ার ভেইস ছুঁড়ে দেয়। তবে সৌভাগ্যবশত আরমান তড়িৎ গতিতে সরে যায়। আর ফ্লাওয়ার ভেসটি সিঁড়ির নিকটে পড়ে ঝনঝন শব্দে ভেঙে যায়। হাবিব চৌধুরী ওর দিকে এগিয়ে গিয়ে খপ করে জায়ানের হাত ধরে ফেলেন। আর সংটো কণ্ঠে বলেন, "কি হয়েছে জায়ান? এমন ভাঙচুর করছে কেন?" জায়ান তার বাবার দিকে তাকায় মুহূর্তেই। উন্মাদ পুরুষটির চক্ষুদ্বয় অশ্রুতে টইটুম্বুর হয়ে ওঠে। কম্পিত কণ্ঠে বিড়বিড় করে বলে, "পাপা, আমার তিতির বউ কই?" ছেলেটির কম্পিত কণ্ঠস্বর শুনে হাবিব চৌধুরী নিজের দৃষ্টি নমনীয় করে তুললেন। কণ্ঠস্বর নরম করে আবারও আওড়ালেন, "তিতির কি?" জায়ান শব্দ করে কেঁদে ওঠে। বাবার হাত খামচে ধরে। আরমান আর কোহিনূর স্তব্ধ হয়ে তাকিয়ে আছে জায়ানের দিকে। ছেলেটা কেন এমন করছে কেউ বুঝতে পারছে না। এদিকে মাতাল দোতলা থেকে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছেন তানজিলা বেগম। তার অধরে একটা তৃপ্তি হাসি ফুটে উঠেছে। জায়ানের কষ্টে তার অন্তরে প্রশান্তির ঢেউ বয়ে যায়। জায়ান তার বাবার পানে তাকিয়ে স্থির স্বরে বলে, "আমার তিতির বউকে এনে দাও প্লিজ পাপা। ও ও আম্মা আর অরিনের মতন আমায় ছেড়ে চলে গেছে পাপা। ওকে এনে দাও। না হলে আমি সব ধ্বংস করে দেব পাপা। আমার তিতির বউকে চাই, চাই, চাই।" কথাটা শোনা মাত্র হাবিব চৌধুরী, আরমান আর কোহিনূর হতবাক হয়ে যায়। কি বলছে? তিতির চলে গেছে। তবে হাবিব চৌধুরী দ্রুতই বিষয়টা অনুধাবন করে ফেলেন। আর জায়ানকে শান্ত করার প্রয়াসে বলেন, "তিতির কোথাও যায়নি। ও শুধু ওর বাবার সাথে দেখা করতে গিয়েছে। কিছুক্ষণ পর চলে আসবে। তুমি শান্ত হও।" কিন্তু জায়ান মানতে নারাজ। তানজিলা বেগমের কথাগুলো ওর মস্তিষ্কে গভীরভাবে প্রভাব ফেলেছে। যা হাবিব চৌধুরীর কথাই কমার নয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলবে। আর হয়তোবা ভুল ত্রুটি অনেক হয়েছে তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।